নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতির যে কোনো পদ্ধতিকে কিভাবে খুব সহজেই তুমি যোগ করতে পারবে। তো আজকের পর্ব হচ্ছে 4। চলো আমরা খুব সহজে কিভাবে যোগ অঙ্ক করতে হয় সেগুলো দেখে নেই। তো এখানে দেখো, তো আমি লিখে রেখেছি 3টি শর্ত যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ করার নিয়ম। অর্থাৎ প্রথমটি হচ্ছে দুটি সংখ্যার যোগফল বৃত্তির ছোট হলে যোগফল যত হবে তত। এবং দ্বিতীয় নম্বর যে সূত্রটি বা শর্ত রয়েছে সেটি হচ্ছে দুটি সংখ্যার যোগফল যদি বৃত্তির সমান হয় তাহলে যোগফল হবে 0 এবং হাতে থাকবে 1। তো এবার 3 নম্বর যে শর্তটি হচ্ছে সেটি হচ্ছে দুটি সংখ্যার যোগফল যদি বৃত্তির চেয়ে বেশি হয়, যোগফল যত বেশি হবে তত হবে যোগফল এবং হাতে থাকবে 1। তো এগুলো আসলে কি তোমাকে আমি একটি পেপারের মাধ্যমে করে দেখাচ্ছি। তো প্রথম যে শর্তটি রয়েছে যে এখানে দুটি সংখ্যার যোগফল যদি বৃত্তির ছোট হয় তবে যোগফল যত হবে তত। অর্থাৎ যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে আমি একটি সংখ্যা যোগ করি যে 5 এবং 2কে যদি আমি যোগ করি কত হবে বলো তো? আমরা স্বাভাবিকভাবে যোগ করি এরকম না যে 5 এবং 2 যোগ করলে হয় 7 লিখলাম, কিন্তু এখানে 7 কিভাবে হয়েছে একটু তুমি মাথা কাটো। যে ডেসিমেলের ভিত্তিগত বা দশমিক পদ্ধতির ভিত্তিগত 10, 5 এবং 2, 5 এবং 2কে যোগ করার পর কি 10-এর চেয়ে বেশি হয়েছে নাকি কম? এখানে আমি প্রথমটি লিখে দিয়েছিলাম দুটি সংখ্যার যোগফল যদি বৃত্তির ছোট হয় তবে যোগফল যত হবে ততই। এখানে দেখো তো বৃত্তির চেয়ে 5 এবং 2কে যোগ করার পর বৃত্তির ছোট হয়েছে নাকি বড়? ছোট হয়েছে। তো ছোট হয়েছে সেহেতু যোগফল যত হবে ততই। কিন্তু যদি এরকম হতো যে 5 + 5 অর্থাৎ 5 + 5, 5 এবং 5 যোগ করলে কত হয়? 10 হয়। আমরা যদি এই সংখ্যাটিকে দশমিকে বা ডেসিমেলে যোগ করি যে যার বৃত্তি হচ্ছে 10, তো যার বৃত্তি 10, তো দুটি সংখ্যার যোগফল যদি ততই হয়। অর্থাৎ 2 নম্বর শর্তটি আমরা একটু খেয়াল করব যে দুটি সংখ্যার যোগফল যদি বৃত্তির সমান হয় বা বৃত্তির সমান হলে যোগফল 0, হাতে থাকবে 1, তাই তো? হ্যাঁ, এখানে দেখো তো 5 এবং 5 যদি আমি যোগ করি কত হয় যোগফল হয় 10। আমাদের যে অঙ্কগুলো আমরা পারি 10 হয়, তাই না? 10 হয়, কিন্তু এই শর্ত মতে তুমি যদি অঙ্কটি করো তাহলে হবে এখানে যোগফল 5 এবং 5 যোগ করলে হয় বৃত্তির সমান 10, তো আমরা লিখব 0 এবং হাতে থাকবে কত? 1। হাতের 1 এই বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে তাহলে যোগ করতে হয়, কিন্তু যেহেতু সংখ্যা নেই সেহেতু আমরা একটি এখানে লিখে দিব। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো এবার আসো 3 নম্বর যে শর্তটি রয়েছে যে দুটি সংখ্যার যোগফল যদি বৃত্তির চেয়ে বেশি হয় তবে যোগফল যত বেশি হবে তত এবং হাতে থাকবে 1। অর্থাৎ এরকম যদি এরকম হতো দশমিক পদ্ধতির একটি যোগ যদি এরকম হতো যে 7 + 4, এবার দেখো তো 7 এবং 4কে যদি আমরা যোগ করি, 7 এবং 4কে যদি যোগ করি যোগফল কত হয়? যোগফল হয় 11, তাই না? যোগফল 7 এবং 4 যোগ করলে যোগফল হয় 11। আমাদের দশমিকের বৃত্তি কত? 10, 10 থেকে কত বেশি হয়েছে? 10 থেকে কত বেশি হয়েছে? 11। এই দুটি সংখ্যার যোগফল কত হয়েছে? 11। তো 10 থেকে 11 কত বেশি? 1 বেশি। তো যত বেশি হয়েছে ততই হবে এখানের যোগফল এবং হাতে থাকবে 1। এই 1কে আবার বাম পাশে কোনো সংখ্যা থাকলে সেটির সাথে যোগ করতে হয়। যেহেতু কোনো সংখ্যা নেই সেহেতু আমি এখানে 1 লিখে দিব। তো আমাদের আনসার হবে 7 এবং 4 যোগ করলে হয় 11। আশা করি তুমি এখনও বুঝতে পারো নাই। আসো আমরা অক্টাল পদ্ধতিতে একটি যোগ সমাধান করি যে যার ভিত্তি হচ্ছে 8। অক্টালের ভিত্তি কত? 8। তো অক্টাল পদ্ধতিতে আবার কোনো 8 নেই। তো আমরা যদি এরকম একটি অঙ্ক করি যে 5 + 2, 5 + 2 কত হবে? 5 + 2 যেহেতু বৃত্তির চেয়ে ছোটো, তাই না? তো 7ই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যায় পড়ে যাবো যখন এরকম হবে যে 4 + 4, 4 + 4 যোগ করলে কত হয় বলো তো? 8 হয়। আমরা কি এখানে 8 নিতে পারবো না? অক্টাল পদ্ধতিতে আমরা শিখেছি যে 0 থেকে 7 পর্যন্ত বা 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলোই অক্টালে ব্যবহৃত হয়। তো আমরা এখানে 8 লিখতে পারবো? 8 লিখতে পারবো না, কেননা 8 অক্টাল পদ্ধতিতে নেই। কিন্তু আমাদের 2 নম্বর যে শর্তটি লেখা ছিল যে দুটি সংখ্যার যোগফল যদি বৃত্তির সমান হয় তাহলে যোগফল হবে 0 এবং হাতে থাকবে কত? 1। তো বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে সেটির সাথে আমরা যোগ করে দেব, কিন্তু কোনো সংখ্যা না থাকার কারণে আমি লিখব 1।
এবার 4 এবং 4 যোগ করে দিলে কত হচ্ছে 10। আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি এরকম হতো যে 4 প্লাস 5 যোগফল কত হবে বলো তো অক্টাল পদ্ধতিতে তুমি 3 নম্বর যে শর্তটি রয়েছে সেটি একটু চিন্তা করে দেখো তো। এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল যদি ভিত্তির চেয়ে বেশি হয়, যত বেশি হবে ততই হবে যোগফল এবং হাতে থাকবে 1। তো 4 এবং 5 আমরা প্রথমে দশমিকে বা প্রচলিত আমরা যে অঙ্কগুলো পারি সেই পদ্ধতিতে তারা একটু মনে করব যে 4 এবং 5 যদি আমরা যোগ করলে কত হয়, যোগফল হয় 9। তো 8 থেকে বড় নাকি ছোট, আমাদের বৃত্তি থেকে ছোট নাকি বড়? বড় হলে যত বেশি থাকবে, অর্থাৎ বৃত্তির চেয়ে যত বেশি থাকবে ততই হবে যোগফল। অর্থাৎ আমাদের বৃত্তি হচ্ছে 8 এবং আমাদের যোগফল হয়েছে 9। তো বৃত্তি থেকে কত বেশি? 1 বেশি। তো এখানে আমি লিখব 1। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আমার হাতে রয়েছে কি 1। বাম পাশে যদি কোনো সংখ্যা থাকতো তার সাথেই সেই সংখ্যাটি যোগ করে দিতাম, কিন্তু কোনো সংখ্যা না থাকার কারণে আমি এখানে 1 লিখে দিচ্ছি। তো 5 এবং 4 যোগ করে আমাদের যোগফল হচ্ছে 11। এবার যদি এরকম থাকতো যে অক্টাল পদ্ধতিতে একটি অঙ্ক 1 3 7 13 প্লাস 7, তো এই সংখ্যাটিকে আমরা কীভাবে অক্টাল পদ্ধতিতে যোগ করব? খুবই সহজ। এখানে দেখো তো আমরা প্রথমে দশমিক যে নিয়ম রয়েছে সেই নিয়মটি ফলো করবো যে 7 এবং 3 যোগ করে দিলে কত হয়? 10 হয়। কত হয়? 10 হয়। অক্টাল পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। 8-এর থেকে 10 কত বেশি? 2 বেশি, তাই তো? হ্যাঁ, তো আমি 8-এর থেকে যত বেশি হয়েছে তত এখানে লিখে দিব। এবার হাতে থাকবে কত? 1। এখানে রয়েছে 1, এখানে রয়েছে প্লাস, নিচে কোনো সংখ্যা নেই, তো আমাদের হাতে রয়েছে কত? 1। তো এই 1-এর সাথে 1কে যোগ করে দিলে আনসার হবে 2। তো এখানে আমি লিখে দিতে পারি এখন 2। আশা করি তুমি বুঝতে পেরেছ। তো এবার যদি আমি হেক্সাডেসিমেলের মাধ্যমে একটি অঙ্ক তোমাকে দিই যে এরকম হবে a প্লাস a, এই যুগটি তুমি করতে পারবে? অবশ্যই তুমি করতে পারবে, কেননা a b c এগুলোর মান অবশ্যই তোমাকে জানা থাকতেই হবে। a হচ্ছে 10, b হচ্ছে 11, c হচ্ছে 12, d হচ্ছে 13, e হচ্ছে 14 এবং f হচ্ছে 15। f হচ্ছে কি 15। এ থেকে f পর্যন্ত এই মানগুলো হচ্ছে 10 11 12 13 14 15। তো এখানে রয়েছে a এবং নিচেও রয়েছে a এবং a আমরা যদি যোগ করি যোগফল কত হবে বলো তো? এর মান রয়েছে 10, এর মান রয়েছে 10, 10 এবং 10 যোগ করে দিলে হয় 20। হেক্সাডেসিমেলের ভিত্তি কত বলো তো? 16। হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। তো 16 থেকে 20 কত বেশি? আমাদের এই দুটি সংখ্যার যোগফল কত হয়? 20। তো 20 হয়, কিন্তু এই সংখ্যা পদ্ধতির ভিত্তি রয়েছে কত? 16। 16 থেকে 20 কত বেশি বলো তো? অথবা আমরা যদি 20 থেকে 16 মাইনাস করলে মান কত আসবে? 4 আসবে। এটি হচ্ছে আমাদের যোগফল, এটি হচ্ছে আমাদের কি যোগফল, এবং হাতে রয়েছে 1। তো বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে সেটির সাথে যোগ করব, যেহেতু কোনো সংখ্যা নেই সেহেতু আমি এখানে 1 লিখে দিব। তো এ এবং এ যোগ করে দিলে আমাদের আনসার হয় 14। আশা করি তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারারই কথা। তো এবার চলো আমরা যদি একটি বাইনারি অঙ্ক দেখি যে বাইনারি ভিত্তি কত? বাইনারি ভিত্তি হচ্ছে 2। বাইনারি ডিজিটকে আমরা আরেকটি দ্বারা প্রকাশ করি যে বিট, এটি দ্বারাও আমরা কি বাইনারি বুঝতে পারি। তো বাইনারি পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। বাইনারি পদ্ধতির ভিত্তি কত? 2। তো অর্থাৎ এখানে শুধু 0 এবং 1 দ্বারাই সকল অঙ্ক পরিচালিত বা লিখিত বা গণনা করা হয়। তো আমি যদি বাইনারি সংখ্যা পদ্ধতির একটি যোগ অঙ্ক এভাবে করি যে 1, তো এই যুগটি কি তুমি করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে, কেননা 1 এবং 0 যোগ করে দিলে কত হয়? 1ই হয়। তো আমি প্রথম শর্তটি মাথায় রাখবো যে দুটি সংখ্যার যোগফল যদি ভিত্তির ছোটো হয় যোগফল যত হবে তত। এখানে ভিত্তি হচ্ছে 2, কিন্তু আমাদের যোগফল হচ্ছে কত? 1, সেহেতু আর ভিত্তির চেয়ে বড় হচ্ছে না, সেহেতু আমি এখানে 1 লিখে দিতে পারি। কিন্তু এখানে দেখো তো 1 এবং উপরে রয়েছে 1, তো 1 এবং 1কে যদি আমরা যোগ করি যোগফল কত হয়? আনসার হয় 2, যা আমাদের বাইনারি ভিত্তির সমান। বাইনারি ভিত্তির যে কোনো পদ্ধতির ভিত্তির সমান হলে যোগফল হবে কত? 0 এবং হাতে থাকবে 1। তো আমি এই এককে কী করবো? বাম পাশে কোনো সংখ্যা থাকলে যোগ করবো, আর না থাকলে এখানে লিখে দিব। এই সংখ্যাটির যোগফল হচ্ছে 101। আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছ। তো এবার যদি আমি আরেকটি বাইনারি অঙ্ক তোমাকে করে দেখাই যে 1 1 0 1 0 1 0 1 0 1, তো এই সংখ্যাটিকে আমি এবার যোগ করে দেখাচ্ছি তোমাকে, খুব সহজে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে দেখো তো 0 এবং 1 রয়েছে, 0 এবং 1 যোগ করলে কি ভিত্তির চেয়ে বেশি হয়? অর্থাৎ ভিত্তি তো 2,
ওয়ান এবং 0 যোগ করলে হয় 1, সেহেতু বৃত্তির চেয়ে ছোটো। তো এখানে তো কত রয়েছে 1 এবং এখানে রয়েছে 0 যোগ করে দিলে হয় 1, 0 এবং 1 যোগ করে দিলে হয় 1, 0 এবং 1 যোগ করে দিলে হয় 1। কিন্তু এখানে এসে দেখো তো 1 এবং 1 যোগ করে দিলে কী হয়, বৃত্তির সমান হয় 2 হয়। তো বৃত্তির সমান হলে আমরা যোগফল লিখবো 0, হাতে থাকবে 1, সেই 1কে আমি বাম পাশে লিখে দিতে পারি। এটি হচ্ছে আমাদের বাইনারি পদ্ধতির যোগফল। তো আশা করি তুমি এত সময় তোমাকে যে যোগ অঙ্কের নিয়মগুলো দেখালাম, আমি আশা করি যে তুমি যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তুমি যোগ অঙ্ক অবশ্যই পারবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলবে না, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের যে কোনো প্রশ্নে তুমি সমস্যায় পড়লে কমেন্ট বক্সে অবশ্যই বলতে ভুলবে না, এবং এই অধ্যায়ের বাকি পর্বগুলো ডেসক্রিপশন বক্সে লেখা রয়েছে, অবশ্যই তুমি সেগুলো দেখে নিবে। এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের পর্বে আমি দেখাবো খুব সহজে কীভাবে বিয়োগ অঙ্ক করা যায়।